পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি। চাকরি হবে বলে মনে হয় না, কারণ বর্তমানে ঘুষ মামা খালুটা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপরও আশায় আছি। ইন্টারভিউ দিয়ে এসে মেসে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কিরে কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দেই সেইখানে চলে আয়। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি হলাম আবির। দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সে আছে আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তলব, কি হয়েছে? তেমন কিছু না। তা তোর চাকরির ইন্টারভিউর কি খবর? চাকরি কি হবে? তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না। তারপরও তারা বলছে 2 দিন পরে জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম। 2 দিন পর দুপুরবেলা ম্যাচে শুয়ে আছি, এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলতেই দেখলাম 2 দিন আগে যেই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছিলাম চিঠিটা সেখান থেকে এসেছে। চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর জয় আসলো। এবার বল কি এমন কথা যে ফোনে বলা যাবে না? আরে দোস্ত, তুই তো জানিস যে 2 দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ, কেন? আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে? তাড়াতাড়ি ট্রিট দে। আরে বোক্কা, শুধু কি ট্রিট, চল আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো। তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনে নতুন একটা ধাপ শুরু হতে চলছে, মানে আমার চাকরি জীবন শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যাতে প্রথম দিন যে করেই হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করি নাই। পরে একটি মেয়ে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না? জি, আমি না হয় চোখে দেখি না, ঠিক আছে। তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন? কি বললেন আপনি? কেন, চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি যে শুনতে পাননি? আপনার সাহস তো কম না, যা তা বলে যাচ্ছেন। যা তা কোথায় বললাম? ধুর, যত সব ফালতু। আমিও লিফট থেকে নামতে যাব, তখনই এক ছেলে ডাক দিয়ে বলল, কি ভাই, নতুন মনে হচ্ছে? হ্যাঁ। ভাই, এর ভাগ্যটা মনে হয় ভালো না। কেন ভাই, এমন করে বলছেন কেন? আপনি যে মেয়েটার সাথে এতক্ষণ কথা কাটাকাটি করলেন, আপনি জানেন সে কে? কেন, কে সে? এই অফিসের বসের একমাত্র মেয়ে। বলেন কি? তাহলে তো মনে হয় চাকরিটার হলো না। দেখেন কি আছে কপালে। লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, নিজেকে মারতে ইচ্ছা করছে। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার? একটু সরি বললেই তো সব ঠিক হয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খুলে, স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আসো। তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে। বসো। আর তুমি তো নতুন, তাই না? জি স্যার। তা তোমার নামটা যেন কি? আবির। চেহারার সাথে নামটাও পুরাই জোকার। ও হচ্ছে আমার মেয়ে রিয়া। ওর কথাই তুমি কিছু মনে করো না বাবা, ও একটু এরকমই। আসলে মা মরা মেয়েটা আমার আদর যত্নের কমতি রাখিনি, তাই কিছু বলি না। না স্যার, আমি কিছু মনে করি নাই। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলাম, কারণ রিয়া স্যারকে কিছু বলে নাই। রিয়ার নামটা যেমন সুন্দর, রিয়া দেখতেও অনেক সুন্দর, শুধু একটু রাগী। তাহলে যাও, আজকে থেকে কাজে লেগে পড়ো। তারপর স্যারের কেবিন থেকে বের হলাম। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিলেন। আমি গিয়ে সেখানে বসলাম। এভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এর ভিতরে ম্যাচ চেঞ্জ করে
এখন একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। আমি কেবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কি মনে করে ডাকলেন। এইসব কথাগুলো ভাবতে ভাবতে স্যারের কেবিনের সামনে চলে এসেছি। দরজার সামনে গিয়ে আমি বললাম, স্যার আসতে পারি? আরে আবির, আসো আসো, ভিতরে এসে বসো। ধন্যবাদ স্যার। বসতে বসতে কথাটা বললাম, আমাকে হঠাৎ ডাকলেন কেন স্যার? ও হ্যাঁ, এই নাও। এটা কিসের কার্ড স্যার? এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড। তাই অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু তুমি বাকি ছিলে। আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম। বিয়ের বাকি আর মাত্র 2 দিন। পড়া শেষ করে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি। তারপর নিজের কেবিনে এসে জয়কে ফোন দিলাম। রিং হচ্ছে তো হচ্ছেই, ফোন রিসিভ করার কোনো খবর নাই। হ্যালো, কিরে, ফোন ধরতে এত দেরি করলি কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। খুব ব্যস্ত নাকি? আরে না, বল, তুই কেন ফোন দিলি? আজ বিকালে একটু দেখা করিস। কেন, কিছু হয়েছে নাকি? না রে, তোর সাথে একটু কাজ আছে। আচ্ছা, তাহলে বিকালে দেখা হচ্ছে। ওকে। বিকালে জয়ের সাথে দেখা করতে গেলাম। কি রে, তোর আসতে এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে বল তোর খবর কি? নতুন বাসায় যাওয়ার পর তো তোর কোনো দেখাই হয় না। এই তো চলছে কোনো রকম। ও শোন, তোকে যে জন্য ডেকেছি। বল শুনি। তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুই কিন্তু না বলতে পারবি না। তা না হয় যাওয়া যাবে, কিন্তু যাবিটা কোথায়? একটা বিয়েতে। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? আরে কি বলিস এসব? তোকে ছাড়া আমি এসব করব তুই ভাবলি কি করে? তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস? আরে স্যারের মেয়ের বিয়ে, তাই স্যার অফিসে সবাইকে দাওয়াত করছে। তা বিয়েটা কবে শুনি? এই তো 2 দিন পর। বুঝলাম। তা বিয়েতে কি উপহার দিবি, কিছু কি ভাবছিস? আরে সেজন্যই তো তোকে আজ ডাকছি, না হলে তো তোকে বিয়ের দিন বলতাম। আচ্ছা, আমি ভেবে দেখি কি করা যায়, আর তুইও ভাবতে থাক। আচ্ছা, আজ তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি আর জয় যথারীতিভাবে একটা ছোট উপহার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন বাড়ির ভিতর প্রবেশ করলাম তখন অনেকটা অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি কোনো উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তার উপর চারপাশ কেমন নীরব হয়ে আছে। কি এ শালা, ভুল করে কোন বাড়িতে এসে পড়লাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখে নেই। তাই দেখ তাড়াতাড়ি। না রে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভিতরে গিয়ে দেখি। তারপর আমরা দুইজনে আর একটু ভিতরে যেতেই কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, সবাই এমন নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তারা নাকি এখন আসবে না। আসবে না মানে? তারা এমনটা কেন করলো? তারা নাকি স্যারের সাথে ব্যবসায় শত্রুতার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এ তো পুরো বাংলা ছায়াছবির মতো কাহিনী। কি বলিস তুই এসব? আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, কোথায় তিনি? এইসব কথা শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, তাই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করছে। বধূ সাজে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার এখন কেমন আছে? একটা রুমের ভেতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বলল, আপনাদের মধ্যে আবির কে? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুইজন স্যারের কেবিনে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা আবির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। আবির, এতক্ষণে তো সব ঘটনাই শুনতে পেরেছো। তা বাবা, তুমি আমার একটা কথা রাখবে? স্যার কি কথা, আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে যে কথাটা কিভাবে বলি ঠিক বুঝে উঠতে পারছি না। কথাটা তুমি কিভাবে নেবে আমি জানি না, তবে স্যার আপনি বলুন।
আবির, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করো। অফিসের বস হিসাবে না, একজন বাবা হিসাবে আমি তোমাকে এই কথাটা বলছি। আসলে স্যারের কথা শুনে আমি কি উত্তর দিব তা আমি বুঝতে পারছি না। স্যার আমায় চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা, এভাবে চুপ করে থেকো না, তুমি ওকে একটু বোঝাও। জয় আমাকে একপাশে নিয়ে, দেখ ভাই, তুই তো স্যারের কথা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করছে আর তুই না করিস না। আর বিয়ে তো আজ না হয় কাল করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথাই রাখিস না, তাই এই কথাটা অন্তত রাখ। কি রে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত জোর করছি বাবা, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। এ কি করছেন স্যার? আপনি আমার গুরুজন, আপনার কথায় আমি রাজি। কিন্তু কিন্তু কি? রিয়া ম্যাডাম কি রাজি হবে? ও তুমি চিন্তা করো না, আমার কথা ও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভেতরে ডাকলেন। আরে ডেকেই তো। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভিতরে ডাকলেন। রিয়া ম্যাডাম তার চোখ মুছতে মুছতে ভিতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়া মা, আমার একটা কথা রাখবি? কি কথা বাবা বলো, তোমার কথা আমি রাখবো। মারে, তুই আবিরকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন তোর হাতে, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো মনে হয় তাই করো। তোমাকে বলছি না, আমার মেয়ে কখনো আমার কথার অবাধ্য হবে না। মাথা নিচু করে চুপ করে আছি। তাহলে আজই তোমাদের বিয়ে হবে। আপনি যা ভালো মনে করেন। তাহলে আমি একটু আসি। আবির, তুই একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বারে, তোর বিয়ে তোর ভাবিকে জানাতে হবে না? চলো তাহলে বাসায় যাওয়া যাক। কিন্তু তোমার শরীর তো ভালো নেই বাবা। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। বুঝতে পারছেন না কেন যাচ্ছি? আরে ভাই, আজ যে আমার বিয়ে। অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। এখন আমি বাসর ঘরের বাইরে জয়ের সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে। আমি আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ তাকে আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম। আমি ভাবছিলাম সে হয়তো আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবা বলেছে তাই। বাবা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি এই বিয়েতে খুশি নন? না। তাহলে আপনি বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মান সম্মানের কথা ভেবে রাজি হয়েছি। আমি চুপ করে আছি। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসাবে মানতে পারবো? মাথা নিচু করে কথাগুলো শুনছি। আর হ্যাঁ, খবরদার যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো বুঝতে পারছেন। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। এখন ঘুমাতে যান। আচ্ছা, এই বলে খাটের দিকে যাচ্ছি, আবারও রিয়া ডাক দিল। এই যে, ওদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলছি? যত সব। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, যেখানে খুশি সেখানে ঘুমাবেন, কিন্তু খাটে না। তারপর আমি আর কি করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি। রিয়া পেছন থেকে আবার ডাক দিল। এ কি, বাইরে কোথায় যাচ্ছেন? কেন, অন্য রুমে যাচ্ছি। না, রুমে যাওয়ার দরকার নেই, আপনি এই ঘরে সোফায় শুয়ে পড়েন। কি? এত অবাক হওয়ার কিছু নেই, এখন বাইরে যান। এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে আমাকেই খারাপ ভাববে। উফ, মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আই, কিছু বললেন মনে হয় আপনি? না না, কিছু বলি নাই তো। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি কিছু বলি নাই। তারপর আর কি করার, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবার বললাম, কি হলো, লাইটটা বন্ধ করছেন না কেন? লাইট বন্ধ করলে আপনি যদি খারাপ কিছু করেন? কি, আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? না, আপনাকে দেখে মনে হয় না, তারপরও তো বলা যায় না কার মনে কি চলে। আমি কিছুটা রাগ করে রুম থেকে বের হয়ে চলে যাচ্ছি। তখন আবার রিয়া বলল,
এ কি, আবার কোথায় যাচ্ছেন? কেন? আমি এই রুমে থাকলে তো খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। এই না না, আর বাইরে যেতে হবে না, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? তাহলে ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওকে রাখেন। দূর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর রিয়া লাইটটা বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখছে। আমিও আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আপনারাই বলুন, সোফায় শুলে কারো ঘুম আসে? তারপরও চেষ্টা করছি। কতই না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে নিয়ে। ভেবেছিলাম বাসর ঘর কতই না সুন্দর হয়, আর আজ দেখছি কি, রিয়ার দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। ওর মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে দেখছি, ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে শরীরে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়াল দেই নাই। একটু পর যখন পানি দিল, তখন বুঝলাম না, এটা কোনো স্বপ্ন না, কে যেন আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতেও সুন্দর, তারপর আবার শাড়ি পরছে। একটু পর রিয়ার কথায় বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছিলাম। কি? না মানে, এত সকালে এই শীতের ভিতর শরীরে পানি দিলেন কেন? এত সকাল মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন একবার। এই রে, এ তো অনেক দেরি হয়ে গেছে রে। যাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান তাহলে, ওইদিকে রান্না করেন গিয়ে। কি? আমি রান্না করবো মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, তুমি গিয়ে রান্না করো। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করেন। এই ছিল কপালে? এই কথাটা বলে রান্নাঘরের দিকে যাচ্ছি রান্না করার জন্য। আসলে আগে একা থাকতাম, তাই একটু একটু রান্না করতে পারি। রান্না শেষ করে আমি যখন আসলাম, এসে তো আমি তখন পুরাই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম, তখন দেখি রিয়া টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে ওকে বললাম, এই, আপনি খাবার কোথায় পেলেন? কোনো কিছু না বলে শুধু খাবার খাচ্ছে। কি হলো, কিছু বলছেন না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে? কার ভাবি? আমাদের কথার মাঝে জয়ের বউ, মানে আমার ভাবি এসে হাজির। তিনি এসে আমাকে বললেন, কি দেবর, বউ পেয়ে একদিনের ভিতর আমাকে ভুলে গেলে? না মানে। থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমিও খেতে বসো। আমি আর কিছু না বলে চুপ করে রিয়ার পাশে গিয়ে খেতে বসলাম। ভাবি, আপনি কখন আসলেন? আমি তো আসছি অনেক আগে, কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তারপর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে, আর এদিকে আমার রাগ হচ্ছে। ওইভাবে আসছে, তা আপনি একটিবার আমাকে ডাক দিতে তো পারতেন। রিয়া আমার দিকে কেমনভাবে তাকালো যেন, কিন্তু কিছুই বলল না। তা দেবর, তুমি রান্নাঘরে কি করছিলে? কি বলবো ভাবি, এত সুন্দর একটা বউ পাইছি, তাকে কি করে রান্নাঘরে পাঠাই বলেন? যদি কালো হয়ে যায়? মিথ্যা কথা বলা লাগলো। বাবা, একদিনেই এত প্রেম! প্রেমের আর দেখছেন কি, কেবল তো শুরু। আচ্ছা, তোমরা তাহলে খাও, আমি বরং আসি। এই কথা বলে ভাবি চলে গেল, আর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছেন কেন? ওই, আমি আপনার বউ হই? কেন, আপনার সাথে না আমার কাল বিয়ে হলো? এটা বিয়ে নাকি, একটা অ্যাক্সিডেন্ট। আর হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমার বাবার অফিসের একজন সামান্য কর্মচারীকে স্বামী হিসেবে মেনে নেব? এটা কখনো সম্ভব না। একটু থেমে আবার বলতে শুরু করলো, আমরা আর কিছুদিন একসাথে থাকবো, তারপর আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, বুঝলেন? কথাগুলো বলে সে রুমে চলে গেল। আর আমি বসে বসে ভাবছি, এই ছিল আমার জীবনে। যখন একা ছিলাম তখন তো খুব ভালো ছিলাম। কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই কখন যে চোখে পানি চলে আসছে তা বুঝতে পারি নাই। সারাদিন আর রিয়ার সামনে যাই নাই। রাতে রিয়ার কাছে গিয়ে বললাম, সারাদিন তো কিছু খেলেন না, আসুন এখন কিছু খেয়ে নিন। কে বলছে আমি সারাদিন না খেয়ে আছি? আর আপনার খাওয়া আপনি খেয়ে নিন। আর আপনি? আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসবো, তখনই পেছন থেকে রিয়া ডাক দিল, এই যে শুনুন,
আমাকে এত কেয়ার দেখাতে আসবেন না, বুঝলেন? আপনাকে আমার সহ্য হয় না। আমি রিয়ার কথা শুনেই বাইরে চলে গেলাম। কি করব, কিছুই ভালো লাগছে না। একটু রাত করে বাসায় ফিরলাম। দরজার কাছে এসে 2-3 বার কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুললো আর বলল, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? একটু কাজ ছিল। কি এমন কাজ যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হবে? আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। আমি সোফায় শুয়ে পড়লাম। রিয়াও আমার পিছু পিছু আসলো এবং খাটে গিয়ে বসে পড়ল। দুইজনে নীরব হয়ে আছি। একটু পর নীরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সত্যি? সত্যি। তবে তবে কি? আমাদের 6 মাস একসাথে থাকতে হবে। আপনাকে তো আমি একদিনই সহ্য করতে পারছি না, আর আপনি বলছেন 6 মাস একসাথে থাকার কথা? কি করবেন বলুন? কিছু পেতে হলে একটু তো কষ্ট করতে হবে। আর 6 মাসই তো দেখতে দেখতে চলে যাবে। ঠিক আছে। রাতে দুইজনের ভিতর আর কোনো কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই ওকে আর জাগালাম না। সত্যি ঘুমন্ত অবস্থায় রিয়াকে একদম নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। আমি হালকা পাতলা নাস্তা তৈরি করে রিয়ার জন্য রেখে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে যেতেই স্যারের সাথে দেখা। আরে আবির বাবা যে, তুমি অফিসে আসতে গেলে কেন? আর কয়দিন পরে আসতে? না স্যার, আসলে কিছু পুরনো কাজ আছে, ওগুলো করতে হবে। ও আচ্ছা, তারপরও? না স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু পর আমার কেবিনে এসে দেখা করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি আমার কেবিনে এসে বসে কাজ করছি। তখন স্যারের ফোন। আমি ফোনটা রিসিভ করতেই, আবির, এখনই আমার কেবিনে এসে দেখা করো। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি স্যারের কেবিনে গেলাম। তখন স্যার আমাকে বসতে দিয়ে বলতে শুরু করলেন, আবির, তুমি তো জানো যে রিয়া আমার একমাত্র সন্তান, ও ছাড়া আমার আর কেউ নেই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে আমার এত সই সম্পত্তি দেখছো, সবই তো এখন তোমাদের। তাই বলছিলাম কি, তুমি যদি এখন আমার কোম্পানির দায়িত্বটা নিতে। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি আপনার এই কথাটি রাখতে পারবো না। কিন্তু কেন বাবা? আমি আপনার মেয়ের জামাই বলে আপনি আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিতে যাচ্ছেন, কিন্তু আমি এটা চাই না। আমি বিয়ের আগে যেমন আপনার অফিসের কর্মচারী ছিলাম, আমি চাই এখনো কর্মচারী হিসেবে থাকতে। কি বলবো বাবা তোমায়, তোমার প্রতি আমি এমনিতেই কৃতজ্ঞ। তারপর আজ তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। এ কি স্যার, আপনি কাঁদছেন কেন? আমার মেয়েটা অনেক সৌভাগ্যবান যে তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। স্যারের মুখে এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর একটা কথা বের হচ্ছে না, শুধু দু চোখ দিয়ে পানি পড়ছে। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসলাম, কিন্তু কাজে মন দিতে পারছি না। তারপর অফিস ছুটি হলে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর এসে রিয়া দরজা খুলে দিয়ে চলে গেল। আমি ভিতরে প্রবেশ করার পর খাবার টেবিলের দিকে চোখ যেতেই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সকালে যে খাবার রিয়ার জন্য রেখে গিয়েছিলাম সে খাবার এখনও সেখানে আছে। তার মানে রিয়া আমার বানানো খাবার খাইনি। এটা দেখে আমার মন আরও খারাপ হয়ে গেল। এর ভিতরে জয়ের ফোন। আমি ফোন রিসিভ করতেই, হ্যালো। কি রে বন্ধু, বিয়ে করে আমাকে একদম ভুলে গেলি নাকি? কি যে বলিস তুই, তোকে কি কখনো ভুলতে পারি? বুঝি তো। নতুন বউ নিয়ে খুব সুখে আছিস মনে হচ্ছে। সুখে আছি না ছাই, তোকে যদি বলতে পারতাম কেমন সুখে আছি তাহলে তুই বুঝতে পারতি। কি রে, চুপ করে আছিস কেন? কই চুপ করে আছি? আচ্ছা, যদি ফ্রি থাকিস তাহলে দেখা করি। হ্যাঁ রে, ফ্রি আছি। তাহলে চলে আয় সেই জায়গায়। আচ্ছা, তুই অপেক্ষা কর। তারপর আমি বাসা থেকে বের হতে যাব, তখনই রিয়া আমাকে পেছন থেকে ডাক দিল। হ্যাঁ যাও। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু তুমি রাত করে বাড়ি আসবে, এতে আমার ঘুমের অসুবিধা হয়। আপনাকে জেগে থাকতে হবে না, আপনি বরং ঘুমিয়ে যাবেন। দরজা খুলবে কে? আমার কাছে দরজার আলাদা চাবি আছে, আপনি দরজা লক করে ঘুমিয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, জানি না তোমাকে কিভাবে এতদিন সহ্য করব। এই কথাটা বলে রিয়া চলে গেল, আর আমিও বাসা থেকে বের হয়ে জয়ের কাছে গেলাম। কি রে, আসতে এত দেরি করলি কেন? এই একটু জ্যাম ছিল। মিথ্যে বললাম। ও আচ্ছা, তাহলে বল
কেমন উপভোগ করছিস বিবাহিত জীবন? আরে বিবাহিত জীবন আর শুরু করলাম কোথায়, মাত্র তো 2 দিন হলো। তোর ভাগ্যটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে তোর ঘরের বউ। বন্ধু, তার বলতে হবে না। মনের ভিতর কষ্ট রেখে মুখে একটা হাসি দিয়ে কথাটা বললাম। শোন, তোকে যে জন্য টাকা হয়েছে। বলো তাহলে। আমাদের ভার্সিটির কিছু বন্ধুরা তোর বউকে দেখতে যাচ্ছে, আমি বলেছি তোর কাছে শুনে তাদের জানাবো। জয়ের কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম। কি করে রিয়াকে এই কথাটা বলি? ও তো কিছুতেই রাজি হবে না। আর জয়কেই বা না করি কিভাবে? কি হলো, চুপ করে আছিস কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আমি বরং বাসায় গিয়ে তোকে ফোন করে জানাবো এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। জয় আর আমি আরো কিছু কথা বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাতে আর ওকে ঘুম থেকে জাগালাম না, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতিভাবে আমি রিয়ার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসি। রিয়া তখনও ঘুমিয়ে আছে। অফিসে এসে কাজ করছি আর মনের ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কি করে রিয়াকে বলি যে আমার বন্ধুরা ওকে দেখতে চাইছে। ও তো আমাকে সহ্য করতে পারে না, আর আমার সাথে কথা বলার সময় এমনিতে রেগে কথা বলে। অফিস ছুটির পর বাসায় এসে সোফায় বসে বসে ভাবছি, রিয়াকে কি এখন কথাটা বলবো? তোর যা আছে কপালে বলে দেই। আপনার সাথে একটা কথা ছিল। রিয়া টিভি দেখছিল, আমার কথা শুনে আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে তো আমার ভালোই লাগে না, আর কথা আর কি শুনবো? তারপরে বলুন কি বলতে চান। না মানে আমার কিছু বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছে। আমাকে দেখতে চেয়েছে কেন? আপনি আমার বউ না, তাই দেখতে চাইছে। ওই আমি আপনার বউ হই? হ্যাঁ, আপনাকে বলছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাহলে আমি আপনার বউ হই কি করে বলুন? যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, বুঝলেন? আমি আর কিছু বললাম না। রিয়ার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গড়িয়ে পড়ল। আমি রিয়ার সামনে থেকে চলে আসলাম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। সকালে একটু তাড়াতাড়ি করে অফিসে চলে গেলাম। অফিসের কাজের ফাঁকে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। মনে হয় সকালে তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা ভুল করে বাসায় রেখে আসছি। এর মধ্যে স্যারের কেবিন থেকে ডাক আসলো, তাই স্যারের কাছে গেলাম। কেবিনে প্রবেশ করে দেখি একটি মেয়ে বসে আছে। আমি ভিতরে যেতেই স্যার আমাকে বললেন, আবির, ওনার সাথে পরিচিত হও, উনি হলেন তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট মেঘা। মেঘা আমার দিকে হাসি মুখে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো স্যার। হ্যালো। আবির, তুমি তাহলে মেঘাকেই তার কাজ বুঝিয়ে দাও, কেমন? ঠিক আছে স্যার। তাহলে মিস মেঘা, তুমি আবিরের সাথে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ওকে স্যার। তারপর আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে আসলাম, আর আমার পেছনে পেছনে মেঘা আসলো। তারপর মেঘা আমাকে বলল, স্যার বলুন আমাকে কি করতে হবে? আপনার প্রথম কাজ হলো আমাকে স্যার বলা বাদ দিতে হবে। তাহলে আপনাকে কি বলে ডাকবো? আপনি আমাকে প্রয়োজন হলে নাম ধরে রাখবেন, তবুও স্যার বলবেন না, আমার ভালো লাগে না। ডাকতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনিও আমাকে আমার নাম ধরে ডাকবেন, আর আমাকে আপনি করে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথা আসা যাক। ঠিক আছে। ওই যে কেবিনটা দেখছেন, ওটা এখন থেকে আপনার কেবিন। বাহ, ভালো তো, আপনার পাশে থাকা যাবে। কি বললেন? না কিছু না। তাহলে এখন আপনি আপনার কাজে যান। আবার আপনি করে বলছেন? আচ্ছা সরি, কেমন? যাও, তুমি তোমার কাজে যাও, এবার হয়েছে? হ্যাঁ। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখনই মেঘা এসে বলল, কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তা তোমার বাসা কোথায়? কেন? না মানে যদি কিছু মনে না করো,
আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি। আরে তুমি যাও, আমি ঠিক রিক্সা পেয়ে যাব। আরে আসো তো। অনেকটা জোর করে আমাকে ওর সাথে রিক্সায় তুলে নিল। আমি রিক্সায় উঠে ওর থেকে একটু দূরে বসার চেষ্টা করছি, যেন ওর শরীরের সাথে টাচ না লাগে। আমার এই কাজ দেখে মেঘা বলল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কই না তো। তাহলে এত দূরে সরে বসে আছো কেন? না ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? তুমি যেভাবে বসে আছো, যদি একটা ঝাঁকি লাগে তুমি তো পড়ে যাবে। তখন তো রাস্তার মানুষ ভাববে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। চুপ করে কথাগুলো শুনছি। কি হলো, আমার দিকে এগিয়ে বসো। তারপর আর কি করার, বাধ্য হয়ে ওর দিকে এগিয়ে বসা লাগলো। এই মামা, রিক্সা থামাও। রিক্সা থামাতে বলছো কেন? কারণ আমার বাসার কাছে চলে আসছি। ও আচ্ছা, তাহলে বাই, কাল আবার দেখা হবে। এই কথা বলে মেঘা চলে গেল, আর আমি বাসার দিকে যাচ্ছি। বাসার গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমি পুরাই অবাক। আপনারা হয়তো বা ভাবছেন আমি অবাক হলাম কেন, তাহলে শুনুন আপনাদেরকে বলি। আমি বাসার ভিতরে প্রবেশ করতেই দেখি আমার সকল বন্ধুরা আমার বাসায় আসছে। এর মধ্যে জয় এসে বলল, কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? তোরা কখন আসলি? আমরা আসছি তো অনেক আগে। আমি মনে মনে ভাবছি, না জানি রিয়া কি করে, ও তো মনে হয় অনেক রেগে আছে। এখন এদের সামনে ওকে ম্যানেজ করে কিভাবে? আরে সকালে যখন তোকে ফোন দিলাম তখন তোর ফোন ভাবি রিসিভ করে, তারপর এইটুকু বলে থেমে যায়। আমি বাকি কথাটুকু শোনার জন্য আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি বল, আবার থামলি কেন? তারপর ভাবিকে সব খুলে বললাম যে আমাদের বন্ধুরা তাকে দেখতে চাই, আর ভাবি আমাদের বলল চলে আসতে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম। জয়ের কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না যে রিয়া ওকে এই কথাগুলো বলেছে। একটু পর দেখলাম নাস্তা হাতে রিয়া আর ভাবি আসছে। রিয়াকে দেখে তো আমি অবাক, কারণ রিয়া আজ শাড়ি পরেছে, এতে ওকে আরো সুন্দর লাগছে। আমি রিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় রিয়ার চোখে চোখ পড়তেই আমার দিকে রাগীভাবে তাকালো, আর আমি তখন মাথা নিচু করে নিলাম। বন্ধুরা সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার কাছে গিয়ে ওকে বললাম, রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। হইছে, আর ধন্যবাদ দিতে হবে না, আমি সব বুঝতে পারছি। ওইগুলো সব আপনারই প্ল্যান। আমার প্ল্যান মানে? কি মনে করো তুমি আমি কিছু বুঝি না? বারে আমি আবার কি করলাম? তুমি তো আজ ইচ্ছে করে মোবাইলটা বাসায় রেখে গেছো, যাতে তোমার বন্ধু আমাকে ফোন দিয়ে এসব বলে আর আমি রাজি হয়ে যাই। আর তুমি ভালো করেই জানতে আমি এই ওদেরকে না বলতে পারবো না। বিশ্বাস করো, এসব কিছুই আমি জানি না, আর আমি সত্যি বলছি, মোবাইলটা আমি ভুল করে রেখে গেছিলাম। হয়েছে, আমার সামনে আর ভালো সাজা লাগবে না, যত সব। কথাটা বলে রুমে চলে গেল। এভাবে দিনকাল চলছিল আমাদের। এতদিন হয়ে গেছে, কিন্তু এখনো আমার প্রতি ওর কোনো ভালোবাসা নেই, আর না আছে ভালো ব্যবহার। কিন্তু আমি আস্তে আস্তে রিয়াকে ভালোবেসে ফেলেছি। একদিন শুক্রবারে অফিস বন্ধ, তাই সকালে শুয়ে আছি। একটুবার বুঝতে পারলাম কে যেন আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমাকে ডাকছে। আমি এটা দেখে আবার চোখ বন্ধ করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কারণ রিয়া আমার সাথে ঠিকমতো কথাই বলে না, আজ এত ভালোবেসে ডাকছে। এসব কথা চোখ বন্ধ করে ভাবছি, কিন্তু একটু পরে রিয়া আমার শরীরে পানি ঢেলে দিল, আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। আমার এভাবে লাফ দিয়ে ওঠা দেখে রিয়া হেসে দিল। আমি অপলক দৃষ্টিতে ওর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, শুক্রবার বলে ঘুমিয়ে থাকলে চলবে? যাও এখনই ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা তৈরি করছি। ওর কথাগুলো যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? মনে হয় আজকে আমাকে প্রথম দেখছো? উফ, যাও তো, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমার দিকে তোয়ালেটা দিয়ে কথাটা বলে সে রান্নাঘরে চলে গেল। আমি ভাবছি আজ রিয়ার আবার কি হলো, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? না, এটা তো কোনো স্বপ্ন না, যা ঘটছে সবই তো আমার সাথে ঘটছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি
রিয়ার বাবা মানে আমার স্যার সোফায় বসে আছে। এবার আমি সবকিছু বুঝতে পারছি কেন রিয়া আমার সাথে আজ এত ভালো ব্যবহার করছে। তারপর সবাই বসে একসাথে নাস্তা করছি। এমন সময় স্যার বললেন, তা বাবা আবির, তুমি সোফায় কেন শুয়েছিলে? কি বলবো স্যার, আপনি যদি সত্যিটা শুনেন তাহলে বুঝতেন আমি কেন সোফায় শুয়েছিলাম। কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার চুপ করে থাকতে দেখে রিয়া বলল, বাবা ও কি বলবে, আমি বলছি কেন ও সোফায় শুয়েছিল। না জানি এখন আবার কোন সত্যটা বলবে কে জানে। বাবা জানো, তোমার জামাই খুব পচা। কেন রে, ও আবার কি করলো? কি করেনি তাই বলো। আমি কাল রাতে বললাম আমাকে যেন আজ ঘুরতে নিয়ে যায়, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। তার এক কথা, আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, তাই আমি ওকে শাস্তি হিসেবে সোফায় শুতে দিছি। হায় হায়, মাইয়া কয় কি? এই তো দেখি মিথ্যা বলায়ও পটু। আমি অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। না আবির, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। না বাবা, আসলে না, আমি আর কিছুই শুনতে চাই না। আমি চাই তোমরা দুজন আজই কোথাও থেকে ঘুরে আসো। ঠিক আছে। কি এখন রাজি হলে কেন? আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল। তাহলে তোমরা বরং আমার গাড়িটা নিয়ে যাও, কেমন? সরি বাবা, মাফ করবেন, আমি আপনার গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারবো না। কেন গাড়ি নিতে পারবে না? কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে তার বাবার টাকায় ঘোরাতে। আমার নিজে যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আবির, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি আমি। বাবা ও কিন্তু তোমাকে অপমান করছে। না রে মা, ও তো ঠিক কথাই বলছে। না বাবা। এমন সময় স্যারের একটা কল আসলো, তাই তিনি ফোনে কথা বলছেন। কথা বলা শেষ করে স্যার আমাদেরকে বললেন, আমি এখন যাই মা, একটু কাজ আছে। আসি বাবা। আবির, ভালো থেকো তোমরা। তারপর স্যার চলে গেলেন। আর রিয়া আমার কাছে এসে, তুমি আমার বাবাকে অপমান করলে কোন সাহসে? আমি তোমার বাবাকে কোনো অপমান করিনি। তুমি তো বলবেই ছোট লোক কোথাকার, একটা গাড়ি কেনার ক্ষমতা নাই। আর তাছাড়া তুই কোনোদিন এই গাড়িতে উঠেছিস বলে মনে হয় না। আর তুই কিনা আমার বাবার মুখের উপর না বলে দিলি। রিয়া, তুমি কিন্তু একটু বেশি বুঝছো। আমি কিন্তু তোমার বাবাকে কোনো অপমান করে কথাগুলো বলিনি। তুই অপমানের কি বুঝিস? হ্যাঁ, তোর বাবা মাকে যদি কেউ কিছু বলতো তাহলে তুই বুঝতি অপমান কাকে বলে। রিয়া, তুমি কিন্তু কিন্তু কি? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো মা বাবারই ঠিক নাই। রিয়া জোরে চিৎকার করে উঠে রিয়াকে চড় মারলাম। কি করব, রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কি শুরু করছো? কিছু বলছি না বলে তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ। নিজেকে কি মনে করো? হ্যাঁ। দেখলাম রিয়া আর কোনো কথা বলছে না, তার দুই চোখ বেয়ে পানি পড়ছে এবং আর কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর আমি রিয়াকে কিছু না বলে বাসা থেকে বাইরে চলে গেলাম। তারপর যখন মাথা একটু ঠান্ডা হলো তখন ভাবতে লাগলাম রিয়া আবার খারাপ কিছু করে না বসে। তাই আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। বাসার ভিতর ঢুকে দেখি রুমের দরজা বন্ধ আর ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে রিয়া এখনো কান্না করছে। আমি দরজায় শব্দ করলাম, সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল, কিন্তু দরজা খুলল না। বুঝতে পারলাম ও আমার উপর রাগ করে আছে। আমি কয়েকবার ডাকার পর দরজা খুলল। আমি রিয়ার দিকে তাকাতেই ও খাটে গিয়ে শুয়ে পড়ল। তারপর আমি রিয়ার কাছে গিয়ে বললাম, আই এম সরি। আসলে তখন ওভাবে তোমার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি কেন মাফ চাচ্ছ? মাফ তো আমার চাওয়া উচিত। আসলে ভুলটা তো আমার ছিল, তুমি বরং আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি আমার কাছে মাফ চেও না। তারপরও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা যাও, মাফ করে দিলাম। কিন্তু রিয়া, তুমি কি আমাকে মাফ করছো? হ্যাঁ করেছি। না। রিয়ারই হাসি দেখে ওর প্রেমে পড়ে গেলাম। মেয়েটা হাসলে আসলে অনেক সুন্দর দেখা যায়। তারপর আমি ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি রিয়া আমার সাথে এই প্রথম হেসে কথা বলল। আহ, এমন করে যদি প্রত্যেক দিনও কথা বলতো। কিন্তু কি হবে এইভাবে হেসে কথা বলে? আর তো কিছুদিন পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে।
এই কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা একদম লাল হয়ে আছে। কাল রাতের চরের দাগটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর মুখে দাগ দেখে নিজের প্রতি খুব রাগ হলো। ইচ্ছা করছে ওর মুখটা আলতো করে ছুঁয়ে দেই, কিন্তু তা করা যাবে না। যদি ওর মুখে হাত দেওয়ার সময় ও জেগে যায় তাহলে তো খুব রেগে যাবে। এই রে, অফিসের দেরি হয়ে যাচ্ছে, এখন আর নাস্তা বানানোর সময় নাই, তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার কেবিনে বসে কাজ করছি, এমন সময় মেঘ আসলো। আসতে পারি? আরে, তোমার আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? আসো। এরপর মেঘা ভিতরে এসে আমায় বলল, চলো বাইরে যাই। এখন বাইরে? হ্যাঁ। না, তুমি যাও, আমার কাজ আছে। তাহলে চলো অফিসের ক্যান্টিন থেকে ঘুরে আসি। তা যাওয়া যায়। আমারও সকালে তাড়াতাড়ির কারণে নাস্তা করা হয় নাই। আমি জানি তো, তুমি কি করে জানো? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। ও তাই নাকি? এত কথা না বলে চলো তো। তারপর আমি আর মেঘা দুইজনে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করার এক পর্যায়ে মেঘা বলল, আচ্ছা আবির, আমি দেখতে কেমন? চুপ করে আছি। কি হলো বলছো না যে? কি বলবো? উফ, যা জানতে চাইছি তাই বলো। সত্যি কথা বলতে তুমি দেখতে খুবই সুন্দর। সত্যি? হ্যাঁ। নাস্তা শেষে আমি আবারও আমার কাজ করছি। অফিস ছুটি হবার পর আমি সোজা আমার বাসায় চলে আসি। কলিং বেল দিতেই বরাবরের মতো রিয়া এসে দরজা খুলে দিয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হতেই রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আজ এমন কোনো কাজ করি নাই যে রিয়া আমার প্রতি এভাবে রেগে থাকবে। তারপর আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়েছি তুমি বুঝতে পারছো না? না। বাসায় যে তুমি ছাড়া অন্য একজন মানুষ থাকে তুমি জানো না? অন্য একজন কে থাকে আবার? কি, অন্য কেউ থাকে না? তাহলে আমি কে? বারে, তুমি অন্য একজন হবে কেন? এটা তো তোমারও বাসা, তাই না? তুমি তো আমাকে অন্য একজন মনে করো। আমি যে এই বাসাতে থাকি সেটা তো তুমি ভুলে গেছো। কি বলছো এসব তুমি? ঠিকই তো বলছি। তাহলে তুমি আমার জন্য সকালে নাস্তা দিয়ে যাওনি কেন? তুমি জানো না আমি রান্না করতে পারি না? তুমি তো বাইরে থেকে খাবার নিয়ে আসো, তাই আমি। তাহলে এর আগে যে নাস্তা বানিয়ে রেখে যেতে, সেগুলো কার জন্য রেখে যেতে? চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে কিছু খাই নাই, আমার ক্ষুধা লাগছে। কি বলো তুমি? সকাল থেকে কেন না খেয়ে আছো? তোমার প্রতি রাগ করে। তাই ভাবলাম যতক্ষণ না তুমি রান্না করছো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আমার প্রতি কোনো রাগ করে না খেয়ে থাকবে? তা তোমাকে বুঝতে হবে না। কেন কেন? যাও, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, খাবো না আমি। এই কথা বলে আবার রাগ করে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার কি হলো যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে? মনে হয় ও ভেবেছে আর তো মাত্র কটা দিন আমার সাথে থাকবে, তাই হয়তো আমার প্রতি দয়া দেখাচ্ছে। না, এসব আমি কি ভাবছি, আবল তাবল। যাই, এখন রান্নাঘরে গিয়ে রিয়ার ফেভারিট কিছু রান্না করে নিয়ে আসি। এই যা, আমি তো রিয়ার কি কি পছন্দ তা জানি না। এখন কি করি? অনেক ভাবার পর একটা বুদ্ধি মাথায় এলো, দেখি কাজে লাগিয়ে। দিলাম ফোন স্যারকে, মানে রিয়ার বাবাকে। আরে আবির বাবা যে, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর শোনো, কথায় কথায় এত স্যার স্যার করো কেন? আমি তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নেই যে স্যার বলবে, তাই এখন থেকে বাবা বলে ডাকবে, কেমন? ওকে স্যার। আবার স্যার? সরি বাবা। এবার ঠিক আছে। তা জামাই, কি জন্য রাতে ফোন দিলে? না মানে, আপনার মেয়ে কি কি খেতে ভালোবাসে তা যদি একটু বলতেন। কেন, তুমি আবার আমার মেয়ের জন্য রান্না করবে নাকি? এই তো, এই আর কি।
আচ্ছা বলছি শোনো। তারপর স্যারের কাছ থেকে রিয়ার প্রিয় খাবারের নাম জেনে সেটা রান্না করতে লাগলাম। জানি না কতটুকু ভালো হবে। রান্না শেষ করে টেবিলে সবকিছু সাজিয়ে রেখে রিয়াকে ডাকতে গেলাম। রিয়া, রান্না করা শেষ করে তাড়াতাড়ি খেতে আসো। আমি খাবো না। প্লিজ রাগ করো না, এসো খাবার খেয়ে নাও। বললাম না আমি খাবো না। আর তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। এই কথা বলে যেই অন্যদিকে ঘুরবো তখনই দরজা খুলে রিয়া চলে আসলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। আর আমি তাকে খাবার বেড়ে দিয়ে বললাম, এই নাও তোমার প্রিয় খাবার। ওয়াও, এটা যে আমার প্রিয় তুমি জানলে কি করে? সেটা জেনে কি করবে, তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর রিয়া খাবার মুখে দিয়ে আমার দিকে রাগীভাবে তাকালো। এটা দেখে আমি বুঝতে পারলাম খাবার বেশি ভালো হয়নি। এই খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ। সত্যি বলছো তো? আমি জানি বেশি ভালো হয় নাই। এই কথাটা বলে মাথা নিচু করে আছি, তখনই রিয়া জোরে হাসি দিয়ে বলল, আরে বোকা, কে বলেছে খারাপ হয়েছে? খাবারটা অনেক অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট থেকে আনা। সত্যি বলছো? একদম সত্যি বলছি, তুমি নিজেই খেয়ে দেখো। না, তুমি খাও তারপর আমি খাবো। না, তা হবে না, আমরা একসাথে খাবো। তারপর আর কি করার, একসাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে আছি। কেন জানি না ওর দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। তারপর অফিসে চলে আসলাম। আজ একটু কাজ কম, তাই বিকেলে তাড়াতাড়ি বের হলাম। অফিস থেকে বের হতেই মেঘা এসে বলল, আজ তো তাড়াতাড়ি অফিস হয়ে শেষ গেল, চলো কোথাও বসে চা বা কফি খাওয়া যাক। এই বিকেলে মন্দ হয় না। তারপর আমি আর মেঘা একটা কফি শপে আসলাম। কফি শপের ভিতরে গিয়ে বসতেই দেখি আমার সামনে টেবিলে রিয়া আর কিছু মেয়ে, মনে হয় রিয়ার বন্ধু হবে। তারপর মেঘা বলল, তোমার জন্য কি অর্ডার করব? যেটা তোমার ভালো লাগে সেটাই অর্ডার করো। আমি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে আর আমার সাথে মেয়েটাকে তার দেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ মেঘা আমার মুখোমুখি হয়ে বসেছিল। একটু পর কফি চলে এলো। আমি আর মেঘা কফি খাচ্ছি আর গল্প করছি। আমি এমনভাবে আছি যে আমি রিয়াকে দেখি নাই। আমি একবার রিয়ার চোখে তাকিয়ে দেখি সে পুরো রেগে গজগজ করছে। আমাদের কফি খাওয়া শেষ হলে আমরা চলে যাওয়ার জন্য বাইরে এলাম। আমি বুঝতে পারছি আমার পেছন পেছন রিয়াও আসছে। আমি সেটা দেখে মেঘাকে বললাম, মেঘা চলো ওদিকটাই যাই, ওখানে একটা সুন্দর পার্ক আছে। চলো তাহলে। তারপর দুইজন একটা রিকশায় করে রিয়ার সামনে দিয়ে চলে গেলাম। ঘোরা শেষ হলে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি দরজাটা আগে থেকেই খোলা, তাই আমি বাসায় ঢুকে পড়লাম। একটু পর রিয়া আমার কাছে এসে বলল, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় থাকবো আবার, অফিসে ছিলাম। তোমার অফিস তো অনেক আগেই ছুটি হয়েছে, এত সময় কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। ও আচ্ছা, তা মেয়েটাকে শুনি। কোন মেয়ে? ওই যে যার সাথে কফি শপে এত হাসাহাসি করে কথা বলছো। তুই জানলে কি হবে যে আমি কার সাথে বসেছিলাম? আমি দেখছি তোমাদের দুজনকে। ও এখন বলো মেয়েটাকে। আমার ফ্রেন্ড বলতে পারো। তোমার ফ্রেন্ড হলে সেদিন আসলো না যে? এই তো কিছুদিন হলো ওর সাথে পরিচয় হয়েছে। ছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ থাকতে তুমি। ওয়েট, বউ মানে কি? তোমার কথা বলছো? তাহলে আর কার সাথে বলবো শুনি? তোমার সাথে তো আর কয়েকদিন, তারপর তো ডিভোর্স হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো আমাকে দুই চোখে দেখতে পারো না। দেখলাম রিয়া আমার কথাগুলো শুনে কিছুটা চুপ হয়ে গেল। তারপর আবার বলল, ডিভোর্স তো এখনো হয়নি, যতদিন না হয় ততদিন আমি তোমার বউ। কথাটা বলার সময় দেখলাম ওর চোখের কোণে পানি। তবে কি রিয়াও আমাকে ভালোবাসতে শুরু করছে? কথাটা ভেবেই নিজের অজান্তে বুকে হাসি ফুটে উঠল। পরদিন দুপুরে অফিসে বসে কাজের ব্যাপার নিয়ে মেঘার সাথে কথা বলছি। এমন সময় দেখি রিয়া আসলো। ও ভিতরে এসে মেঘাকে দেখে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি মেঘাকে বললাম, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডেকে নিব। মেঘা চলে যাওয়ার পর আমি রিয়াকে বললাম, তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না? না, তা পারবে না কেন? এটা তো তোমারই অফিস। আমি না আসলে হয়তো ভালো হতো। কেন?
এই যে তোমাদের কথা বলার সমস্যা করলাম। তা অবশ্য ঠিক। কি বললে তুমি? কই কিছু না তো। না, তুমি কিছু একটা তো বলছো। আরে না, কিছু বলি নাই। আমি দেখলাম রিয়ার হাতে টিফিন বাটি, তাই আমি ওকে বললাম, হাতে কি ওটা আমার জন্য আনছো? আনছিলাম একজনের জন্য, কিন্তু সে তো খুব ভালোই আছে। কথাটা বলেই রিয়া চলে যেতে লাগলো। আমি পেছন থেকে এত ডাকার পরও শুনলো না, চলে গেল। তারপর আমি কেবিনে বসে আছি। এমন সময় মেঘা এসে বলল, আবির, মেয়েটাকে কেন তুমি জানো না? জানলে তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? ও হচ্ছে আমাদের অফিসের বসের মেয়ে আর আমার স্ত্রী। কি, তোমার স্ত্রী? হ্যাঁ। কই, আগে তো বলনি কখনো। তুমিও তো জানতে চাও নাই। ও আচ্ছা। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কই পানি? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। মনে হয় চোখে কিছু পড়ছে। কই দেখি তো। না, তোমাকে দেখতে হবে না। এই বলে মেঘা চলে গেল। অফিস ছুটি হওয়ার পর কোথাও মেঘাকে দেখলাম না। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে যাব, তখনই রিয়া এসে বলল, তোমাকে আজ রান্না করা লাগবে না। তাহলে রাতে খাবো কি? আজ আমি রান্না করছি। কি বলো তুমি? রান্না করা শিখলে কবে? রান্না করতে পারি না, তবে রান্না করার চেষ্টা করছি। সেগুলো কি খাওয়ার মতো হয়েছে? যাও, তোমাকে খাওয়া লাগবে না। আরে আরে দেখো, আবার রাগ করে। দাও, তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। রিয়া মুখে হাসি নিয়ে খাবার বেড়ে দিল। আমি খাবার মুখে নিয়ে দেখি একটা খাবারেও লবণ হয়নি এবং খুব ঝাল হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো, তাহলে আগে কেন রান্না করনি? সত্যি বলছো? হ্যাঁ। তারপর রিয়া নিচে খেতে বসলো। এই কি করছো তুমি? কেন, আমি খাবো না? না, এগুলো তো আমার জন্য রান্না করছো, তাই আমি খাবো। বারে, প্রথমবার রান্না করলাম, খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে? তারপর আর কি করার, রিয়া খেতে বসলো। খাবার প্রথমে লোকমা মুখে দিতেই ফেলে দিল। তারপর পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমি ওকে পানি এনে দিলাম। তারপর রিয়া পানি খেয়ে আমাকে বলল, এত বাজে হয়েছে, তুমি খাচ্ছ কি করে? ছি ছি। তুমি এত ভালোবেসে আমার জন্য প্রথমবার রান্না করছো, এটাই অনেক। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলল, না, তোমাকে এটা খেতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। না, অর্ডার করলে তোমার জন্য করো, আমি তো আজ এগুলোই খাবো। খাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসার সাথে সাথে রিয়া আমার দিকে একটা কাগজে বোনানো খাম দিয়ে বলে, এই নাও। কি এটা? আমি কি জানি? এটা একজন লোক দিয়ে গেল, বলল তোমায় দিতে। আমি রিয়ার হাত থেকে খামটা নিয়ে পড়তে লাগলাম। পড়া শেষ হতেই রিয়া আমাকে বলল, কি এটা? এটাতে কি লেখা আছে? ওই যে তুমি যা চেয়েছিলে তাই। মানে কি? এটা ডিভোর্স পেপার, উকিল সাহেব পাঠিয়েছে। এখন এটাতে দুইজনে সাইন করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা শুনে রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই নাও, আমি সাইন করে দিছি, এখন তুমি সাইন করে দিলেই হয়। কথাগুলো বলে আমি অফিসে চলে আসি। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করছে। হ্যালো। আবির, তুমি এখনোই হাসপাতালে চলে আসো? কেন স্যার, কি হয়েছে? রিয়া, রিয়া। বলুন না, রিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, রিয়া সুসাইড করেছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার রিয়া কোথায়? বলুন না রিয়া কোথায়? অপারেশন থিয়েটারে। জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো। সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পিছন থেকে ডাকার পর একটি বারও আমার ডাক শুনল না। পরে আমি ঘরে গিয়ে দেখি ও বিষ খেয়ে ফেলেছে। কথাটা বলে কান্না করতে লাগলো। তারপর আবার বলল, তোমার সাথে কি কিছু হয়েছে?
আসলে বাবা, পুরো কথাটার বলতে পারলাম না। এর মধ্যে ডাক্তার চলে এলো। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার, রিয়া ঠিক আছে তো? রোগী এখন ঠিক আছে, একটু পর ওনাকে বেডে দেওয়া হবে। ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পরে। তারপর আমি ভিতরে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। একটু পর রিয়া আস্তে আস্তে চোখ খুলল। তারপর আমি রিয়াকে বললাম, এমন পাগলামো করছো কেন তুমি? কি করব বলো? তোমাকে যদি না পাই তাহলে এ জীবন রেখে লাভ কি বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না। তাই বলে তুমি সুইসাইড করবে? কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলেই তো ভালো হতো। ঠাস করে রিয়ার গালে একটা চড় মারলাম। তুমি আমায় মারলে? মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মারছি, আর একবার যদি মরার কথা মুখে আনো তাহলে আবার মারবো বলে দিলাম। ভালোবাসি তোমাকে। এই কয়দিনে তোমাকে অনেক বিশ্বাস করে ফেলেছি। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। আমিও রিয়াকে জড়িয়ে ধরে বললাম, আমিও যে তোমায় অনেক ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলছি। তাহলে ডিভোর্স পেপার সই করলে যে? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে? তুমি ভুলে গেছো আজ তোমার জন্মদিন? ওটাতে তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুইসাইড করতে গেছো। তবে রে দুষ্টু, দেখাচ্ছি তোমায় মজা। আরে আরে, কি করছো? ডাক্তার তোমাকে নড়তে বারণ করেছে। তারপরে আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এর মধ্যে রিয়ার বাবা আসলো। আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। এই পাগলি, কি করছো? ছাড়ো বলছি, বাবা দেখছে তো। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরছি। ওকে, থাকো তোমরা। 2 দিন পর রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে রিয়াকে বললাম, আমি কি সোফায় ঘুমাবো? কি বলে তুমি? সোফায় ঘুমাতে চাও এখনো? দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড় দিয়ে খাটে শুয়ে পড়লাম। রিয়াও আমার বুকে এসে শুয়ে পড়ল। তারপর আমি বললাম, আচ্ছা, আমাদের তো বাসরাত হয়নি, চলো না আজ আমরা বাসরাতটা করে ফেলি। যা দুষ্টু কোথাকার। এই বলে লজ্জায় রিয়ার মুখটা আমার বুকের সাথে চেপে ধরল। তারপর আমরা দুইজন হারিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। দেখলাম রিয়া গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল শুকাচ্ছে। আমি পিছন থেকে রিয়াকে জড়িয়ে ধরলাম। আই, কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাচ্ছে না। অফিস নেই আজকে? আজকে যেতে মন চাচ্ছে না। মন চাইছে সারাদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। তা বললে তো হবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতে রিয়া বলল, আই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে বহারানি। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য মেঘা চাকরি ছেড়ে চলে গেছে? বসে বসে এই কথাগুলো ভাবছি। এমন সময় দেখলাম মেঘা আমার কেবিনের দিকে আসছে। মেঘা, আমি এসব কি শুনছি? তুমি নাকি চাকরি ছেড়ে চলে যাচ্ছ? যা শুনছো সত্যি শুনছো। এসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? তোমার জন্য। আমার জন্য মানে? কি বলছো এসব তুমি? জানো আমার বাবাকে? তোমার বাবাকে আমি জানবো কি করে? আমি তো তাকে দেখিনি। আমার বাবা হচ্ছে এই দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। ইকবাল চৌধুরীর নাম শুনেছো? হ্যাঁ, তা শুনবো না কেন? তাছাড়া অফিসের একটা কাজে আমার সাথে তার ভালো পরিচয়ও আছে। তার মানে তুমি ইকবাল স্যারের মেয়ে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেদিন প্রথম আমাদের অফিসে গিয়েছিলে সেদিনই আমি তোমাকে দেখি
এবং সেদিন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। এটুকু বলে থেমে গেল। কথাগুলো কেঁদে কেঁদে বলছিল, তারপর আবার বলতে শুরু করলো। শুধু তোমায় একটি নজর দেখার জন্যে তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমার সহকারী পদে চাকরি নিয়েছি, কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকেই অন্য কারো হয়ে আছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যাকে ভালোবাসি তাকে পাবো না যখন, তখন আর বেঁচে থেকে কী লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর রিয়ার মাঝে বেঁচে থাকুক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভালোবাসি আবির, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তবুও চেষ্টা করব তোমাকে ছাড়া বেঁচে থাকার। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলছিল, পরে আমাকে ছেড়ে দিয়ে বলল, আর একটা কথা, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর ভালো থেকো। কথাটা বলে কাঁদতে কাঁদতে মেঘা চলে গেল আমার কেবিন থেকে, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। জানি না কখন নিজের অজান্তে চোখে পানি চলে এসেছে। একটু পর রিয়ার ডাকে বাস্তবে ফিরে আসি। কি হয়েছে তোমার? সেই কখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। ও তুমি কখন এলে? এই মাত্রই আসলাম। ও কি এমন ভাবছিলে যে আমি কখন আসছি তা বুঝতে পারো নাই? না, তেমন কিছু না। তুমি হঠাৎ কি মনে করে অফিসে আসলে? কেন, আমার আসতে বারণ নাকি? তা হবে কেন? তারপরও আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রিয়া বলল, আমি আসছি আমার মহারাজকে দুপুরের খাবার খাওয়াতে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা লাগছে। আমি নিজের হাতে তোমার জন্য রান্না করছি। কি খাওয়ার মতো হয়েছে তো, নাকি আগের দিনের মতো? কথাটা শুনে রিয়ার মুখ থেকে মুহূর্তে হাসি চলে গেল। তারপর আমি ওকে বললাম, কি হলো, খাবার কি দিবে নাকি এমন ভাবে দাঁড়িয়ে থাকবে? তারপর রিয়া আস্তে আস্তে আমাকে খাবারগুলো দিল, আর আমার মুখের দিকে তাকিয়ে আছে কেমন হয়েছে তা জানার জন্য আগ্রহ নিয়ে। আমি খাবারটা মুখে দিয়ে দেখলাম, না, আজ খাবারটা অনেক ভালো হয়েছে, যা আপনাদের লিখে বোঝাতে পারবো না। তারপরও ও আমার মনের মাঝে একটু দুষ্টুমি করার কথা মাথায় আসলো, তাই আমি রিয়াকে বললাম, এটা কি রান্না করছো তুমি? এটা কোনো মানুষ খেতে পারে? দেখি আমার কাছে আসো তো। আমার কাছে আসতেই রিয়ার গালে একটা কিস করে দিলাম। এটা কি হলো? কেন তুমি বোঝো না? তুমি আমাকে কিস করলে কেন? বারে, তুমি আমার জন্য এত ভালো রান্না করে আনছো, সেই পুরস্কার হিসেবে কিছু তো তোমাকে দিতেই হয়, তাই দিলাম আর কি। তাহলে তুমি প্রথমে বললে কেন যে ভালো হয়নি? ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। তবে রে, যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই রে, মনে হয় বউটা আমার অভিমান করছে, এখন কি করি? তাই বললাম, আমার পাগড়িটা কি রাগ করছে? আমি কারো পাগলি না। কে বলছে? তুমি তো শুধু আমারই পাগলি। বললাম তো না। আচ্ছা যাও, তোমার আমার সাথে কথা বলা লাগবে না। তুমি আমার সাথে কথা না বললে আমিও কিছু খাবো না। না খেলে নাই। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যেই উঠতে যাব, তখনই রিয়া আমার হাতটা ধরে বলে, ওই কোথায় যাও? চুপ করে বসো এখানে। না, আমি খাবো না। তুই খাবি না তোর শ্বশুর খাবে? ভালো তো, তাহলে তাকে ডেকে এনে খাওয়াও। আমাদের কথার মাঝে রিয়ার বাবা মানে স্যার এসে হাজির। এই তো রিয়া নিজের হাতে রান্না করে আনছে, তো তাই আপনাকে ডেকে আনার কথা বলা হচ্ছিল। হ্যাঁ। বাবা, তুমিও বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তারপর আমরা সকলে একসাথে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষ করে স্যার চলে গেলেন, আর আমি রিয়াকে বললাম, রিয়া, আমার না এখন মিষ্টি খেতে মন চাচ্ছে। এখন মিষ্টি কোথায় পাবো? তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারবে। আই, একদম না। আমি আস্তে আস্তে রিয়ার কাছে যাচ্ছি, আর সে একটু একটু করে পিছনে যাচ্ছে। দেখো, একদম কাছে আসার চেষ্টা করবে না। তারপর রিয়া দেওয়ালের সাথে আটকে গেল। আমি কাছে গিয়ে ওর হাত দুটো চেপে ধরলাম,
রিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি সে দু চোখ বন্ধ করে আছে এবং আর ওর ঠোঁট দুটো কাঁপছে। এরপর আমাদের চার ঠোঁট একসাথে মিশে একাকার হয়ে গেল। কিছুক্ষণ পর রিয়া বলল, আচ্ছা চলো না, এখন আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে। না এখন পারবো না, অনেক কাজ বাকি আছে। কি বললে তুমি? তুমি এখন বাসায় যাও, আমরা না হয় অন্য কোনো দিন ঘুরতে যাব, কেমন? না, আজই ঘুরতে যাবে, আর এখনই যাব। দেখো পাগলামি করে না, এখন ছুটি চাইলে বস ছুটি দিবে না। বাহ, ভালো কথা মনে করাই দিলে তো। অফিসের বসকে তুমি কি তা ভুলে যাচ্ছ? এই রে, কি বলতে গিয়ে কি বলে দিলাম। দেখলাম রিয়া আমার কেবিন থেকে হন হন করে বাইরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বা রাগ করে বাসায় চলে গেছে। আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবারও রিয়ার আগমন। কিন্তু এবার সে একা আসেনি, তার সাথে তার বাবা মানে বসও এসেছে। এসেই আমাকে বলল, কি ব্যাপার আবির, তোমার কি এমন কাজের চাপ? না মানে হয়েছে, আর মানে করতে হবে না। যাও, রিয়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। আচ্ছা স্যার। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসতেছে। আর শোনো, যত কাজই থাকুক না কেন, আমার রিয়া মা ডাকার সাথে সাথে চলে যাবে। এই কথা বলে স্যার চলে গেলেন। তারপর রিয়া আমার কাছে এসে বলে, কি এবার যাওয়া যাবে নাকি আবারও বাবাকে ডাকতে হবে? এই না না, আর ডাকতে হবে না, চলো যাচ্ছি। তারপর আমরা দুইজন অফিসের সামনে দাঁড়িয়ে আছি। যাও রিক্সা ডাকো। রিয়ার কথা শুনে আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? বললাম তো রিক্সা ডাকতে। তুমি যাবে রিক্সায়? হ্যাঁ যাব। কেন, কি হয়েছে? তোমার না রিক্সায় উঠতে ভালো লাগে না? এখন ভালো লাগে। তুমি কি ডাকবে নাকি আমিই ডাকবো? এই না না, ডাকছি, তুমি একটু দাঁড়াও। তারপর আমরা দুইজন রিক্সাতে করে একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আর রিয়া আমার একটা হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা দিয়ে আছে। অফিসের পোশাক পরে কেউ ঘুরতে বের হয়? কেন, কি হয়েছে? এতে আমাকে দেখতে আরো খারাপ লাগতেছে। আমি তো এটাই চাই। কেন? তুমি যে সুন্দর, তারপর যদি একটু ভালো পোশাক পরে আসো, তাহলে তো সব মেয়েরাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তার জন্য এই পোশাকে পার্কে যাব? হ্যাঁ যাবে। আর এখন কথা না বলে রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নেমে আমরা দুইজনই পার্কে একটা নির্জন জায়গায় গিয়ে বসি। একটু পর হঠাৎ করে রিয়া উঠে হাঁটা শুরু করলো এবং আমাকে বলল, চলো এখান থেকে। কেন, থাকি না একটু, জায়গাটা কি সুন্দর। তোমার কাছে তো সুন্দর লাগবেই, মেয়েরা যে তোমার দিকে তাকিয়ে আছে এই জন্য থাকতে চাচ্ছ, তাই না? আরে কোথায়, কোন মেয়ে তাকিয়ে আছে? হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। কথাটা বলে রিয়া হাঁটতে শুরু করলো আর আমিও তার পিছু পিছু ছুটছি। আরে আমার বউটা কি রাগ করছে? বাহ, আমার বউকে রাগলে এত সুন্দর দেখায় জানতাম না তো, তাহলে আরো আগে এমন রাগাতাম। এবার রিয়া কিছু বলছে না, চুপ করে শুধু হাঁটতেছে। আমি একটা ছোট বাচ্চাকে দেখে বললাম, এই রিয়া দেখো, বাচ্চাটা কি সুন্দর, তাই না? একদম কিউটে ডিব্বা। এবার রিয়া দাঁড়ালো, তারপর সেই বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, সত্যি তোমার বাচ্চা ভালো লাগে? অনেক ভালো লাগে। আমাদেরও এমন একটা কিউট বাচ্চা হবে, তাকে নিয়ে আমরাও এমন ভাবে ঘুরতে বের হব, কতই না মজা হবে, তাই না? রিয়ার দিকে তাকিয়ে দেখি ও লজ্জা পেয়েছে। তারপর ডিনার করে রাতে বাসায় ফিরলাম। কিছুদিন পর, হ্যালো, কোথায় তুমি? কোথায় আবার? অফিসে। এখনই বাসায় আসো, তাড়াতাড়ি, খুব আর্জেন্ট। কেন, কি হয়েছে? উফ, এত কথা বলো কেন তুমি? তাড়াতাড়ি আসতে বলছি, আসো। আচ্ছা আসতেছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। খুব টেনশন হচ্ছে, কোনো সমস্যা হলো না তো আবার? কেন এত আর্জেন্ট বাসায় আসতে বললো? বাসায় পৌঁছে দেখি দরজাটা খোলাই আছে। এটা দেখে তো টেনশন আরো বেড়ে গেল। বাসার ভিতর ঢুকে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। অনেক খোঁজার পর পাগড়িটাকে ছাদের এক কর্নারে পেলাম। কি ব্যাপার, আমাকে এত আর্জেন্ট আসতে বলে তুমি এখানে লুকিয়ে আছো? কি হলো, কিছু বলছো না কেন? বলছি আগে চোখ বন্ধ করো। কি এমন কথা বলবে যে চোখ বন্ধ করা লাগবে? আহা, করো না, তা না হলে আমার কথাটা বলতে লজ্জা করবে। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করলাম, এবার তো বলো। তারপর রিয়া আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ এনে বলল, তুমি বাবা হতে যাচ্ছ। কি এত খুশির একটা খবর তুমি আমাকে দেরি করে দিলে? যা, আমার লজ্জা করে না বুঝি?
তারপর আমি রিয়াকে কোলে করে নিয়ে সারা ছাদে হাঁটতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। না না, এখন আর ছাড়বো না। তারপর রিয়াকে কোলে নিয়ে ছাদ থেকে ঘরে নিয়ে আসলাম। শুনো, আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না। আমি কাজ না করলে কে করবে শুনি? কেন, আমি করব? তাই বুঝি? তাই। ওরে আমার জামাইটা রে, সে নাকি সব কাজ করবে। 5 বছর পর একটা পার্কে আমি আর আমার 5 বছরের মেয়ে নীলাকে নিয়ে বসে আছি। বাবা, আইসক্রিম এনে দাও। আমার মামুনিটা আইসক্রিম খাবে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ, যাও নিয়ে আসো। তাহলে তুমি এখানে বসো কেমন, আমি এই যাব আর আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। তারপর আমি আইসক্রিম নিয়ে আসছি। দূর থেকে দেখি নীলার পাশে কে যেন বসে আছে, চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কাছে আসতেই বড় ধরনের একটা শক খেলাম। এই দেখি মেঘা। মেঘাও আমাকে দেখে অবাক হলো। কেমন আছো আবির? ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ। তোমার মেয়ে দেখতে একদম তোমার মতোই হয়েছে। কি নাম তোমার মামুনি? আমার নাম নীলা। বাহ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটাও সুন্দর। বাবা, আইসক্রিম দাও। এই নাও মামুনি। রিয়াকে কোথাও দেখছি না যে। রিয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে আছো যে? রিয়া আর নেই। নেই মানে? কি বলছো তুমি? হ্যাঁ, ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখানে গেলে কেউ আর 100 টাকার পরেও ফিরে আসে না। কি বলো এসব? রিয়া মারা গেছে? হ্যাঁ, নীলাকে জন্ম দিয়েই ও আমাকে ছেড়ে চলে গেছে। কথাগুলো বলার সময় বুঝতে পারলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। মেঘার দিকে তাকিয়ে দেখি ওর চোখেও পানি। তারপর আমি চোখের পানি মুছে মেঘাকে বললাম, তাহলে এবার বলো, তোমার খবর কি? বিয়ে করেছো? জীবনে একজনকেই ভালোবেসেছিলাম, সে হলো তুমি। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি নাই বলে আজও আমি বিয়ে করিনি। আমাদের কথার মাঝে নীলার নানা মানে আমার স্যার চলে এলো। আরে মেঘা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তাহলে মেঘা, একদিন এসো আমাদের বাসায়। আন্টি প্লিজ আসবেন। তুমি যখন বলছো তাহলে তো আসবই। তারপর আমরা মেঘাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন আর স্যারকে অফিসে যেতে দেই না, কারণ রিয়া মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমি যেন তার বাবাকে নিজের বাবা মনে করি, আর অফিসের সব দায়িত্ব যেন আমি নেই। একদিন বাসায় বসে অফিসের কিছু কাজ করছি, এমন সময় দেখি মেঘা এসেছে। ভিতরে আসতে পারি? আরে তোমার ভিতরে আসতে আবার বলা লাগে নাকি, চলে এসো। তারপর মেঘা ভিতরে এসে আমার সামনে বসলো, আর আমি আমার মতো কাজে ব্যস্ত। এটা দেখে মেঘা বলল, নীলা কোথায়? উপরে মনে হয় ওর নানার সাথে আছে। তারপর মেঘা উপরে চলে গেল। আমি কি নানা নাতনির খেলার মাঝে আসতে পারি? আরে মেঘা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আন্টি, তুমিও আসো আমাদের সাথে খেলবে। হ্যাঁ চলো। আচ্ছা নানা ভাই, তুমি এখন একটু বাবার কাছে যাও, তোমার নীলা আন্টির সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, তাহলে তোমরা কথা বলো। মেঘা মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যা আমি এখনো আবিরকে বলি নাই। জি স্যার, বলুন। জানো মা, রিয়া যেদিন জানতে পারে ও মা হতে চলেছে, সেদিন জীবনের সবচেয়ে বেশি খুশি হতে আমি ওকে দেখেছি। আবিরকে কিছুদিন কলেজে যাওয়ার জন্য বাইরে যেতে হয়েছে, তাই রিয়াকে আমার বাসায় রেখে আসে। এইটুকু বলে থেমে যায়, তারপর আবার বলতে শুরু করে, একদিন সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। তারপর ওকে হাসপাতালে নিয়ে আসলাম। ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে আমার মেয়েটা। ডাক্তার ওর সব কিছু টেস্ট করে বলে, দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ, এখনই তাকে অপারেশন করতে হবে, তাই আপনি এখানে একটা সাইন করে দিন। আমি কাগজটাতেই সই করে দিলাম, কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে রিয়া। তখন আমাকে বলে, বাবা, আমার একটা কথা রাখবে? কি কথা মা, বল, তোর সব কথাই আমি রাখবো।
যদি আমি অপারেশন থিয়েটারে মারা যাই তাহলে তুমি আবিরকে তুমি আবার মেঘার সাথে বিয়ে দিও। মেঘা আবিরকে খুব ভালোবাসে। না মা, তুই চুপ কর, দেখিস তোর কিচ্ছু হবে না। না বাবা, তুমি কথা দাও আবিরকে তুমি মেঘার সাথে বিয়ে দিবে। বাবা দেখো আমার কি কপাল, আবিরকেও শেষবারের মতো একটিবার চোখের দেখাও দেখতে পারলাম না। না মা, তুই আবিরকে দেখবি। আমি ওকে ফোন দিছি, ও আসছে বলেছে। এরপর রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আবিরও চলে আসে। আমার রিয়ার এখন কি অবস্থা? ডাক্তার ওকে অপারেশন করতে নিয়ে গেছে। তুমি কোনো টেনশন করো না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডক্টরকে বেরিয়ে আসতে দেখে আবির ছুটে যায় তার কাছে। ডাক্তার, আমার রিয়া কেমন আছে? ও ভালো আছে তো? আপনার মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, তারপর আপনার স্ত্রীকে বাঁচাতে পারি নাই। ডাক্তারের মুখে এই কথা শুনে আবির নিচে বসে পড়ে। আর আমার তখন পুরো পৃথিবীটা উল্টে যায়। আমি আবিরকে ধরে নিয়ে রিয়ার লাশের পাশে নিয়ে গেলাম। আমার থেকে বেশি কেঁদেছিল ও। তারপর রিয়ার দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। কি বলবো মা, আবিরকে আমি ওদিন সবচেয়ে বেশি দুর্বল হতে দেখেছি। আমার থেকে বেশি দুর্বল হয়ে পড়েছিল সে। এখন তুমিই বলো মা, তুমি কি আমার রিয়ার শেষ ইচ্ছাটা পূরণ করবে? হ্যাঁ, আমি করব। আমাকে যে ওর ইচ্ছে পূরণ করতেই হবে। এভাবে মেঘা প্রায় প্রতিদিন আবিরের বাসায় আসে, আর এই কয়দিনে নীলার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আচ্ছা নীলা, আমি যদি তোমার মামুনি হই তাহলে কেমন হয়? সত্যি তুমি আমার মামুনি হবে? কি মজা কি মজা! তাহলে তোমাকে আমি মামুনি বলে ডাকবো। হ্যাঁ, ডাকো মামুনি। নীলা? ও ঘুমিয়ে গেছে। ও কিছু না খেয়ে ঘুমিয়ে গেল? না, আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি বলো নীলা, খেলো? ও তো আমাকে ছাড়া খায় না। যাই হোক, চলো তোমায় বাসায় দিয়ে আসি। চলো। তারপর মেঘাকে তার বাসায় দিয়ে আসলাম। কিছুদিন হলো মেঘা আর আমাদের বাসায় আসছে না। এর ভিতর নীলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার, আমার পরিটা কান্না করছে কেন? দেখো না বাবা, মামুনি এই কয়দিন ফোন ধরছে না। কে তোমার মামুনি? আমি আমার মেঘা মামুনির কথা বলছি। সে তোমার মামুনি হয় না। চলো নাস্তা করবে। সকালে কিছু খাওনি তুমি? না, উনি আমার মামুনি হয়। আর তুমি আমার মামুনিকে আমার কাছে এনে দাও, না হলে আমি কিচ্ছু খাবো না। এই কথা বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আমি পড়ে গেলাম মহা বিপদে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। রাতে বাসায় এসে শুনি নীলা এখনো কিছু খায়নি। নীলামা, চলো কিছু খেয়ে নিবে। না, আগে তুমি মামুনিকে এনে দাও। বলছি না তুমি খেতে চলো। একদম বাচ্চাদের মতো করবে না। না না, আমি কিছুই খাবো না। নীলাকে একটা চড় মারলাম। এ কি করলে আবির? মা মরা মেয়েটার গায়ে তুমি হাত তুললে? না, এ আমি কি করলাম? রাগের মাথায় আমি নীলাকে মারলাম। নীলা কান্না করতেছে। কি ভুল বলছে ও? জন্ম থেকে কোনোদিন মায়ের আদর পায়নি সে। আর মেঘা তাকে মায়ের আদর দিয়েছে, আর তুমি কিনা ছি ছি। এই কথা বলে নীলাকে নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখন কি করব? আমার কি করা উচিত? না, নীলার জন্য হলেও মেঘাকে আনতে হবে। তারপর আমি মেঘার বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই মেঘা এসে দরজা খুললো। আরে তুমি এখানে এত রাতে আমার বাসায়? তুমি এই কয়দিন আমার বাসায় যাওনি কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাই আর বাসা থেকে বের হই না। মিথ্যে কথা বলছে, কারণ নীলা মেঘাকে আগে থেকে সব বলে দিছে। আবিরে যাওয়ার কথা, এটা তাদের দুজনের প্ল্যান করা। তোমার বিয়ে, আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। আর কতদিন এভাবে থাকা যায় বলো? ও আচ্ছা, বলে চলে আসতে গিয়ে আবার মেঘাকে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি এই বিয়েটা করো না। কেন করব না? কখনো ভাবিনি এই কথাগুলো আবারও কাউকে বলতে হবে, তারপর আজ বলতে হচ্ছে। নীলা চাই তার জন্য আমি মা নিয়ে আসি, কিন্তু সে মা হিসেবে তোমাকে চেয়েছে। তাই হবে কি তুমি আমার নীলার মা? হবে কি তুমি আমার বাকি জীবন পথ চলার সাথী? হবে কি তুমি আমার? পুরো কথা বলতে না দিয়ে মেঘা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ,
আমি হতে চাই তোমাদের দুজনের সুখ দুঃখের সাথী। তারপর পেছন থেকে জোরে হাততালির আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে দেখি নীলা আর স্যার এবং মেঘার বাবা দাঁড়িয়ে আছে। মেঘা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, আর নীলা দৌড়ে আমাদের দিকে আসছে। এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলো। তাহলে বিয়ের কাজটা আজকে সেরে নেওয়া যাক। তারপর কাজী অফিসে গিয়ে আমার আর মেঘার বিয়ে হলো। বাসর ঘরে ঢুকে দেখি মেঘা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। একটু পর দরজায় শব্দ হলো, তাই আমি গিয়ে দরজাটা খুলে নিলাম। দরজা খুলতেই নীলা দৌড় দিয়ে রুমে প্রবেশ করলো। এসেই, মামুনি, আমিও তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ মা, আসো, তুমিও আজ আমাদের সাথে ঘুমাবে। বাবা, তুমি এই পাশে ঘুমাও, আর মামুনি তুমি এই পাশে ঘুমাও। আমি তোমাদের মাঝখানে ঘুমাবো। ওকে আমার প্রিন্সেস। তারপর আমার আর মেঘার মাঝে শুয়ে পড়ে নীলা। এইভাবে খুব ভালোভাবে চলছে আমাদের সংসার। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।